ক্লাসে ঢুকেই সৌম্য দেখল যে তার অন্য বন্ধুরা কি একটা ভুতুরে বাড়ি নিয়ে আলোচনা করছে। সৌম্য ওদের কোথায় পাত্তা না দিয়ে যেই নিজের সিটে বসতে যাবে, ঠিক সেই সময় পাশ থেকে দীপ বলে উঠল, এই সৌম্য, তুই শুনেছিস নিশ্চিন্তপুরের শেষ প্রান্তে বন পেরিয়ে যে বিশাল বাড়িটা আছে, ওই বাড়ির মালিক বাড়িটা বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছে। কেন জানিস? সৌম্য বলল, তুই থাম, আবারও নিশ্চয়ই ভূতের গল্প জুড়ে দিবি। আরে বাবা, তোদের আর কতবার বোঝাবো, বধূ বলে কিছু হয় না, ওটা শুধু মানুষের কল্পনা মাত্র। দীপ বলল, দেখ, সব বিষয়টাকে ছেলে খেলা করে ভাবাটা বন্ধ কর। আর তুই কি জানিস না, মানুষের দেহ মরে গেলেও আত্মা অবিনশ্বর। সৌম্য মুচকি হাসল। তুই জানিস ওই বাড়িতে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে, আর অনেক ওটাকে ভূতের কীর্তি বলছে। তাই ওই বাড়ির মালিক বাড়িটাকে তাড়াতাড়ি বিক্রি করে দিতে চাচ্ছে, কিন্তু কেউ ওই বাড়িটা কিনছে না। সেই জন্যই বাড়ির মালিক বলেছে যে একটা রাত কাটতে পারবে তাকে 60,000 টাকা দেওয়া হবে। এবার সৌম্য বলল, সত্যি? দীপ তখন বলল, হ্যাঁ, কিন্তু খবরদার ওখানে যাওয়ার কথা তুই ভাবিসও না। অনেকে ওখানে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা বাড়ি পর্যন্ত পৌঁছতে পারেনি, তার আগে বনের মধ্যেই অজ্ঞান হয়ে পড়েছিল। সৌম্য বলল, দেখ, আমি ভূত কোনোদিনও দেখিনি, আর ওতে বিশ্বাসও করি না। আর যদি সত্যি ওই টাকাটা দেয় তাহলে তো আমি অবশ্যই যাব, কারণ আমার পড়াশোনার জন্য ওই টাকা খুব দরকার। দীপ তখন বলল, দেখ ভাই, আমি তোর কোনো ক্ষতি চাই না, তাই বলছি তুই যাস না। তখন সৌম্য বলল, তুই বেশি কথা না বাড়িয়ে ওই বাড়ির মালিকের ঠিকানাটা দে, আমি স্কুল ছুটি হলেই ওনার সঙ্গে দেখা করব। দীপের হাজারবার বারণ করার পরেও যখন সৌম্য ওর কথা শুনতে রাজি হলো না, তখন দীপ বাধ্য হলো সৌম্যকে ঠিকানাটা দিতে। দীপের দেওয়া ঠিকানা মতো সৌম্য ওই ভুতুরে বাড়ির মালিকের কাছে গেল। ও জানল যে ওই বাড়ির মালিক ভূতের উপদ্রবের জন্য এখন অন্য একটা বাড়ি ভাড়া করে রয়েছে। সৌম্য ওই বাড়ির মালিককে বলল কেন সে সবে ক্লাস 10-এ পড়া সত্ত্বেও ওই বাড়িতে এক রাত কাটাতে চায়। কারণ ওর এখন টাকা দরকার না হলে বড় হয়েও ওই টাকা অবশ্যই দরকার হবে। ওই বাড়ির মালিক তখন বলল, দেখো বাবা, আর একবার ভেবে নাও, ওই বাড়িটা কিন্তু খুব ভয়ানক, আর আমি চাইবো না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক, কারণ তুমি ছেলে মানুষ। তুমি জানো না, এর আগেও অনেকে টাকার লোভে ওই বাড়িতে রাত কাটানোর চেষ্টা করেছে, কিন্তু রাত কাটানো তো দূরের কথা, ওই বাড়ি পর্যন্ত পৌঁছানোর আগেই ওই বনে অজ্ঞান হয়েছিল। ওরা অনেক কষ্টে প্রাণে বেঁচেছে, তাই বলছি, আর একবার ভেবে নাও। সৌম্য তখন বলল, আমার সব ভাবা হয়ে গেছে আঙ্কেল, আর আমি ভূতে টুতে ওসব বিশ্বাস করি না, আর আমার টাকাটা খুব প্রয়োজন, তাই আমি যাব। বাড়ির মালিক তখন বলল, ওকে, অ্যাজ ইউর উইশ। কালকে রবিবার, তুমি কালকে 7টার মধ্যে ওই বাড়ির সামনে পৌঁছে যাও, আমি ওখানে বাড়ির চাবি নিয়ে দাঁড়িয়ে থাকবো। দেখো বাবা, দেরি করো না যেন, আমি ওখানে 9টার বেশি দাঁড়িয়ে থাকতে পারবো না। সৌম্য তখন বলল, আচ্ছা আঙ্কেল। সৌম্য বাড়ির মালিকের কথা মতো পরের দিন নির্দিষ্ট সময়ে স্টেশনে পৌঁছল, কিন্তু স্টেশনে গিয়ে জানতে পারলো যে ট্রেন 1 ঘন্টা 30 মিনিট পরে আসবে। একই শীতের রাত, তাড়াতাড়ি চারপাশটা অন্ধকার হয়ে আসছে, আশেপাশে বেশি লোকও নেই। ও মুখে বড় বড় কথা বলল, এবার ওর সত্যি সত্যি একটু ভয় ভয় লাগছে। তার উপরে আবার ওই বাড়ির মালিক বলেছে যে সে 9টার বেশি ওখানে থাকতে পারবে না। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখে 6টা বাজে, ট্রেন আসতে এখনও 30 মিনিট দেরি। কি করবে ও? বাড়ি চলে যাবে? তারপরে ওর মনে হলো, না থাক, একবার যখন বলেছি যে যাব তো যাবই, আর ট্রেন থেকে নেমে তাড়াতাড়ি বনটা পার করলেই ঠিক ম্যানেজ হয়ে যাবে। সৌম্য এই সবই ভাবতে লাগলো। ঠিক 6:30 ট্রেন চলে এলো। ট্রেনটি মোটামুটি ফাঁকাই ছিল। যাই হোক, 1 ঘন্টা পরে নিশ্চিন্তপুরে পৌঁছলো। ওই ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 7:30 বাজে। এবার ওকে তাড়াতাড়ি বনটা পার করলেই হয়। এমনিতেই শীতের রাত, বন আরও ঘন হয়ে আসছে। চারপাশ থেকে নানান পোকামাকড়ের শব্দ শুনতে পাচ্ছে, যেটার জন্য ওর ভয় আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে।
ও জানে না যে ওকে আর কত দূর হাঁটতে হবে, আর আদৌ ঠিক রাস্তা দিয়ে হাঁটছে কিনা। ঠিক ওই সময় ও দেখতে পেল একটা লোক ওর দিকে এগিয়ে আসছে। হঠাৎই এত রাতে এই গভীর বনে কোনো মানুষকে দেখতে পাওয়া সত্যি অস্বাভাবিক ব্যাপার। সৌম্যর প্রচণ্ড ভয় করছে, আর ভয়ের চোটে ওই হাত পাও ঠান্ডা হয়ে যাচ্ছে। সৌম্য দেখলো ওই লোকটা একদম ওর সামনে চলে এসেছে। প্রথমে উনি সৌম্যর দিকে অদ্ভুতভাবে তাকালেন, আর কিছুক্ষণ পরে বললেন, কে বাবা তুমি? এত রাতে এই বনে কি করছো? তুমি জানো এই জায়গাটা কতটা বিপজ্জনক? সৌম্যর লোকটাকে সেই রকম অস্বাভাবিক কিছু মনে হলো না। একটু শান্ত হয়ে উত্তর দিল, আসলে দাদা, আমি নিজের ইচ্ছায় এখানে এসেছি। প্রথমে বুঝিনি যে এত ভয় করবে। এখন না পারছি ফিরে যেতে, না পারছি সেই বাড়িতে যেতে। সেই লোকটা বলল, সেই বাড়িটা বলতে তুমি সেই ভূতের বাড়িতে যাওয়ার চেষ্টা করছো? সৌম্য তখন বলল, হ্যাঁ দাদা, আসলে ওই বাড়ির মালিক ওই বাড়িটা বিক্রি করতে চাইছেন, কিন্তু কেউ বাড়িটা কিনতে রাজি নয়, কারণ সব জায়গায় ওই বাড়িটা ভূতের বাড়ি নামে খ্যাত। তাই উনি চান যে কেউ একজন ওইখানে এক রাত থেকে প্রমাণ করে দিক যে ওখানে কোনো ভূত নেই, আর যে এই কাজটা করতে পারবে তিনি তাকে 60,000 টাকা দেবেন। আর আমার ওই টাকাটা খুব দরকার, তাই এত ঝুঁকি নিয়েছি। যদি আপনি দয়া করে একটু বলে দেন যে কোন পথ দিয়ে গেলে ওই বাড়িতে পৌঁছানো যাবে। সেই লোকটা বললেন, সবই তো বুঝলাম বাবা, তাও বলবো যে তোমার এখানে আসাটা উচিত হয়নি, কারণ শুধু ওই বাড়িতে নয়, এই জঙ্গলেও অদ্ভুত সব কাণ্ড হয়। তাও যদি তুমি যেতে চাও এই পথ দিয়ে সোজা চলে যাও। আর একটা কথা মনে রেখো, তুমি যদি এই বনে অস্বাভাবিক কিছু লক্ষ্য করো, বা যদি কেউ তোমার নাম ধরে ডাকে, তুমি ভুলেও পেছনের দিকে তাকাবে না, আর কোনো উত্তর দেবে না, সোজা হেঁটে যাবে। কথাটা মনে রেখো বাবা, আমি এখন আসছি। সৌম্যর ওই লোকটির কথা শুনে খুবই অদ্ভুত লাগলো, আর ওর ভয় আরও অনেক বেড়ে গেল। ওই ভদ্রলোকটির কথা সৌম্যর অদ্ভুত লাগলো, সে তার দেখানো পথ ধরেই হাঁটতে লাগলো। সৌম্য আরও মিনিট 5 হাঁটার পর হঠাৎ ওর একটু অস্বাভাবিক অনুভূতি হতে লাগলো। ও অনুভব করলো কেউ যেন ঠিক ওর পেছন দিয়ে আসছে। ওর হাত পা এবার ঠান্ডা হয়ে আসছে। কি করবে এবার? ও এবার দাঁড়িয়ে পড়লো, ভাবলো একবার পিছন দিকে তাকিয়ে দেখবে, কিন্তু তার আগেই ওই ভদ্রলোকের কথা ওর মনে পড়ে গেল, যে তিনি বলেছিলেন সে যদি কিছু অস্বাভাবিক মনে করে বা কেউ যদি ওর নাম ধরে ডাকে, তাহলে যেন ও পিছনের দিকে না তাকায়। ও তাই করলো, কিন্তু ওর প্রচণ্ড ভয় পেতে লাগলো। প্রথমে অবশ্যই ও ভাবছিল যে ওটা ওর মনের ভুল, কিন্তু এখন ওর পূর্ণ বিশ্বাস যে ওর পেছন দিয়ে কেউ আসছে এবং তার পায়ের আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। বন আরও ঘন হয়ে আসছে এবং অন্ধকারও তত বাড়ছে। আর এই কনকনে শীতের রাতেও সৌম্য অনবরত ঘেমে চলেছে। সে এবার তাড়াতাড়ি হাঁটতে শুরু করেছে, কারণ তার মনে হচ্ছে যে তার পেছনে যে লোক বা অশরীরী তাকে ধাওয়া করছিল, তার পায়ের গতি ক্রমাগত বেড়েই চলেছে। এবার সৌম্যর মনে হচ্ছে তার কাঁধে কারও শ্বাস পড়ছে, কেউ যেন তার গা ঘেঁষে হাঁটছে। এবার সৌম্যর হাত পা কাঠ হয়ে গেছে। এবার প্রচণ্ড ভয়ে দৌড়তে শুরু করেছে। সৌম্যর মনে হচ্ছে যে তার পেছনে যে ব্যক্তি বা অশরীরী আছে সেই সৌম্যের সঙ্গে তাল মিলিয়ে দৌড়তে শুরু করেছে। এবার সৌম্য আরও বিপদে পড়েছে। এবার ও থামতেও পারছে না, কারণ ও জানে না যে ও দাঁড়ানো থামালে ওর সাথে কি ঠিক হবে। ও ক্রমাগত দৌড়েই যাচ্ছে, কিন্তু এবার আর ও পাচ্ছে না। ভয়ে ওর পা জমে যাচ্ছে। ঠিক সেই সময় হঠাৎ দাঁড়িয়ে পড়ল। ও দেখলো ঠিক ওর সামনে একটা ভ্যান নিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এই ঘন বনে যেখানে লোক দেখতে পাওয়া প্রায় অসম্ভব, সেখানে কিনা একটা ভ্যান দাঁড়িয়ে আছে। কিন্তু সেই সময় সৌম্যর এই প্রশ্নগুলোর মধ্যে কোনোটাই মাথায় আসেনি। ও শুধু এই বন থেকে তাড়াতাড়ি বেরোতে চায়। এখনই যা করলো, তারপরে একটা মানুষের দেখা পেয়ে সৌম্যর ভয় কিছুটা হলেও কমলো। ও এবার একটু দম নিয়ে ভ্যানওয়ালাকে গিয়ে বলল, দাদা, দয়া করে আমাকে এই বনটা পার করে দিন, আমি বড্ড বিপদে পড়েছি। সৌম্য দেখলো ভ্যানওয়ালাটা সারা গায়ে এবং মাথায় চাদর জড়িয়ে রেখেছে,
আর ওনার মুখ পুরো অন্ধকারে ঢাকা, আর ওনার হাত এবং পা পুরো কঙ্কালের মতো সরু এবং কালো। দেখে কেমন যেন সৌম্যর গা ছমছম করে উঠল। ভ্যানওয়ালা কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, তুমি কে বাবা? এই বনে এসেছো? কেন জানো না এই বনে রাতের বেলা কোনো মানুষ এখানে আসে না? আর সামনেই তো শ্মশান। সৌম্য তখন বলল, দেখুন দাদা, আমি এখন বেশি কথা বলার অবস্থায় নেই, আপনি চলুন, আমি যেতে যেতে সব কিছু খুলে বলছি আপনাকে। বলে সৌম্য ভ্যানে বসে পড়ল। এইবার একটু দম নিয়ে সব বলতে লাগলো। আর বলা শেষ হয়ে গেলে ভ্যানওয়ালা বলল, সবই তো বুঝলাম বাবা, তাও বলবো যে তোমার এখানে আসা উচিত হয়নি, এখানে প্রচণ্ড ঝুঁকি যে। সৌম্য এবার বলল, একদম ঠিক বলেছেন দাদা, আমি সত্যি এখানে এসে বড় ভুল করেছি, কিন্তু এত রাতে আবার এতটা পথ একা একা, তাও আবার এই বনের মধ্য দিয়ে বাড়ি যাওয়ার আমার পক্ষে সম্ভব নয়। আর আপনাকে তো বললাম যে আমার এত ভয় পাওয়ার কারণ। কথাটা শেষ করার আগেই সৌম্য লক্ষ্য করল যে সেই ভ্যানওয়ালাটা যতটা জোরে ভ্যান চালাচ্ছে তার থেকে অনেক কম দূরত্ব অতিক্রম করছে। এটা দেখে তো সৌম্যের চোখ পুরো ছানা বড়া হয়ে গেল। সে যতবার ভ্যানওয়ালার দিকে তাকাচ্ছে আর তারপর ভ্যানওয়ালার পায়ের দিকে তাকাচ্ছে, তার মনে হচ্ছে কেউ যদি আস্তে আস্তেও হাঁটে তাহলে ভ্যানওয়ালাটাকে ওভারটেক করতে পারবে। সৌম্যের মাথায় শুধু এইসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। ঠিক সেই সময় ভ্যানওয়ালা কাঁপা কাঁপা গলায় বলে উঠল, তোমার ডান দিকে তাকিয়ে দেখো বাবা, এইটা হলো গিয়ে শ্মশান। মানুষ মরে গেলে এখানে তাদের পুড়িয়ে দেওয়া হয়। আর এই যে শ্মশানের ঠিক পাশেই রয়েছে কবরস্থান। সৌম্য দেখল যে কবরস্থানের ঠিক সামনে একটা ছোটোখাটো ডোবা আছে, আর ওখানে দাঁড়িয়ে দুইজন মানুষ ছিপ দিয়ে মাছ ধরছে। দেখে সৌম্যের ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো, কারণ এত রাতে শীতের মধ্যে এই ঘন বনে কেউ কেন মাছ ধরবে, তাও আবার এই বনে? সৌম্য এইসবই ভাবছিল। হঠাৎ করে ভ্যানওয়ালা গলা শুনে সৌম্যের ভাবনায় ছেদ পড়ল। ভ্যানওয়ালা বলল, না বাবা, এই কবরস্থানের পরে যাওয়ার অনুমতি নেই, তাছাড়াও আর আমার সময় নেই, আমাকে এখন যেতে হবে, ওনাদেরও তো আবার আমাকেই আনতে হবে। যাও বাবা, এবার তাড়াতাড়ি রওনা দাও। এমনিতেও জানো এই বন সুবিধার নয়, তার ওপর আবার রাত বাড়ছে, আরও দেরি করলে অসুবিধা হতে পারে। তুমি এই সামনের রাস্তাটা দিয়ে সোজা চলে যাও, আর বেশি দূর না, মিনিট 15 হাঁটলেই পৌঁছে যাবে। সৌম্য এতক্ষণ ধরে সামনের দিকে তাকিয়ে ভ্যানওয়ালার কথা শুনছিল। এইবার সে পকেট থেকে টাকা বের করে যেই ভ্যানওয়ালাকে ধন্যবাদ বলে দিতে যাবে, সেই দেখে ভ্যানওয়ালা উধাও। সৌম্যর সারা গা ছমছম করে ওঠে। সে চারপাশে তাকিয়ে ভ্যানওয়ালার খোঁজ করতে থাকে, কিন্তু ভ্যানওয়ালার নামচিহ্ন নেই কোথাও। সৌম্য টাকা হাতে কল্পনা করতে লাগে, এত বড় ভ্যান নিয়ে এক নিমেষের মধ্যে ওই বয়স্ক ভ্যানওয়ালা কী করে উধাও হয়ে যেতে পারে। সৌম্য ঘন অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে এইসবই ভেবে যাচ্ছে। বনের ভেতর সৌম্য ঠান্ডা হাওয়ার শোঁ শব্দ শুনতে পাচ্ছে। সৌম্য কিন্তু এখন তার কোনো দিকে তাকানোর অবস্থায় নেই। তার হাত পা অবশ হয়ে গেছে, ওর সারা শরীর এবার শিরশিরে হয়ে উঠছে। কি করবে এবার সৌম্য? কি হতে চলেছে ওর সাথে? কি করেই বা এই অভিশপ্ত বন পার করবে? সৌম্য এবার বুঝতে পারল, এখানে এইভাবে দাঁড়িয়ে থাকলে বিপদ আরও বাড়বে। পাশেই কবরস্থান। সৌম্য এবার কোনো দিকে না তাকিয়ে চোখ বন্ধ করে দৌড়াতে শুরু করল। সৌম্যর মনে হচ্ছে কেউ যেন ঠিক ওর পাশ দিয়ে দৌড়াচ্ছে আর ওকে ছোঁয়ার চেষ্টা করছে। পাশ থেকেই ও যেন বিভিন্ন প্রাণীর ডাক শুনতে পাচ্ছে। সৌম্য কোনো দিকে না তাকিয়ে মনন করে দৌড়ে যাচ্ছে। কিছুটা দূর এগিয়ে সৌম্য এবার আস্তে আস্তে চোখ খুলল। দেখল সামনেই একটা প্রাসাদের মতো বড় জীর্ণ বাড়ি, এবং বাড়িটি সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন। সৌম্য একটু হাঁপ ছেড়ে বাঁচল, অন্তত বনটা তো পার হয়ে গেছে। তাও এখনও ওর মধ্যে ভয় কাজ করছে। সৌম্য বাইরের দিকে এগিয়ে গেল এবং বাড়িটির সামনে আসতেই দেখল ওই বাড়ির মালিক দাঁড়িয়ে আছে। ওই বাড়ির মালিক বলল, ও চলে এসেছো? আমি ভাবছিলাম হয়তো পৌঁছতে পারবে না। সৌম্যর এই বাড়ির মালিকের কথা খুবই অদ্ভুত লাগলো। ঠিক রোপর যেভাবে কথা বলেন উনি ঠিক সেইভাবে কথা বলছেন। তাও সৌম্য শান্তভাবে ওনার সাথে কথা বলল। হ্যাঁ আঙ্কেল। সৌম্য ভাবছিল ওনাকে বলবে ওর এই বাড়িতে রাত কাটানো কোনোভাবেই সম্ভব নয়, তাও উনি যেন ওকে সঙ্গে করে নিয়ে যান। আবার ভেবে দেখল এতটা যখন এসে গেছি তাহলে একটারাও তো কাটিয়ে দিতে পারবো। সৌম্য তখন বলে, না আঙ্কেল, কিছু না,
আপনি আমাকে বাড়ির চাবিটা দিন। বাড়ির মালিক বলল, এই নাও চাবি, তোমার খাবার 3 তলার ঘরে রাখা আছে আর একটা হ্যারিকেন দেওয়া আছে, তুমি খেয়ে দিয়ে ওই ঘরেই ঘুমিও। সৌম্য তখন বলল, ঠিক আছে আঙ্কেল। বলে যেই ঘরে ঢুকতে যাবে অমনি উনি আবার পাশ থেকে বললেন, আর একটা কথা ভুলেও নিচের একদম ডান দিকের শেষ ঘরটা খুলবে না, কোনোভাবেই না, মনে রেখো। আমি এখন আসছি আর এখানে আমার পক্ষে থাকা সম্ভব নয়। বলে বাড়ির মালিক চলে গেলেন। সৌম্যর প্রচণ্ড অদ্ভুত লাগলো। ওই বাড়ির মালিকের কথা ওই ঘরটাতে এমন কি আছে যাতে উনি এতবার বারণ করলেন যাতে ওই ঘরটা না খোলে। সৌম্য বাড়ির দরজাটা খোলার সঙ্গে সঙ্গেই ওর ওপর দিয়ে একটা ঠান্ডা শীতল ঝোড়ো হাওয়া বয়ে গেল। সৌম্য হাওয়ার জন্য চোখ বন্ধ করে নিল এবং জানলা দরজাগুলো ঠকঠক করে কাঁপতে শুরু করলো। সৌম্য জানালার শব্দে চমকে উঠল। সৌম্য এবার বাড়ির ভেতরে ভালো করে চোখ বোলালো। বাড়িটি সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন, এক ফোঁটা আলো নেই, শুধু বাইরে চাঁদের আলো কিছুটা ঘরে ঢুকেছে। সৌম্যর এখন থেকেই গায়ে কাঁটা দিচ্ছে। পুরো রাতটা ওই বাড়িতে কাটাবে কি করে? সৌম্য পাশ থেকে হ্যারিকেনটা নিয়ে আস্তে আস্তে সিঁড়ির দিকে গেল। হঠাৎ ওর চোখ গেল সেই ঘরটার দিকে, যেই ঘরে ঢুকতে এই বাড়ির মালিক বারণ করেছিল। সৌম্য দেখল ঘরটাতে তালা দেওয়া আর দরজায় অসংখ্য মাকড়সার ঝুল লেগে আছে, যেন কয়েকশো বছর ঘরটা কেউ ঢোকেনি। সৌম্য খুব কৌতূহল হলো, কি এমন আছে ওই ঘরটাতে যার জন্যে উনি এতবার বারণ করলেন। সময় এবার আর ওই দিকে না তাকিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। হঠাৎই ওর মনে হলো ওর পেছন দিয়ে কেউ চলে গেল। সৌম্য চমকে উঠল, যে পিছন দিকে তাকালো দেখলো কেউ নেই। পুরো বাড়িটি একেবারে শুনশান, এক নিস্তব্ধতা বিরাজ করছে এই অন্ধকারে ঢাকা বাড়িটির মধ্যে। সৌম্য এবার কোনো দিকে না তাকিয়ে তাড়াতাড়ি ওপরে চলে গেল। সৌম্য 3 তলার ঘরটির সামনে গিয়ে দাঁড়ালো। ঘরটি অনেক বড় বিছানা রয়েছে, পাশেই একটা টেবিল আছে, সেখানে একটা মোমবাতি জ্বলছে আর তার পাশেই সৌম্যর খাবার রাখা। সৌম্য বেশি দেরি না করে হাত মুখ ধুয়েই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ল। রাত তখন 11টা। সৌম্য চুপচাপ চাদর মুড়ি দিয়ে বিছানায় শুয়ে আছে। কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে ওর মনের মধ্যে। ওর মনে হচ্ছে এই ঘরে ও ছাড়া অন্য কারোর অস্তিত্ব অনুভব করতে পারছে। সৌম্য যে একবার চাদরটা সরিয়ে দেখবে কেউ আছে কিনা সেই ক্ষমতা ওর নেই। পুরো বাড়িটা একদম নিস্তব্ধ। হঠাৎই শুনতে পেল নিচের ঘর থেকে কোনো কিছু পড়ে যাওয়ার আওয়াজ। সৌম্য চমকে খাট থেকে উঠে পড়ল। সৌম্যর কানে এলো এক কাঁচ ভাঙার আওয়াজ, আর এই আওয়াজটি নিচের ঘর থেকে আসছে। সৌম্য আটকে উঠল, ও সঙ্গে সঙ্গে বসে পড়লো, চারিদিকে ভালো করে চোখ বোলালো। ওর মাথার শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কোথা থেকে এলো এই আওয়াজ? এই বাড়িতে ও ছাড়া তো আর কেউ নেই। ওর গলা কাঠ হয়ে আসছে, দরদর করে ঘামছে। ও কী করবে এবার? সৌম্য ওর এত সাহস হচ্ছে না যে ও নিচে গিয়ে দেখে আসবে। সৌম্য নিজেকে বারবার বোঝাতে লাগলো এটা ওর ভুল ধারণা, হয়তো স্বপ্ন দেখছে। এই বলে ও চাদর মুড়ি দিয়ে ওদিকে না তাকিয়ে চুপচাপ শুয়ে পড়ল। ওর কিছুতেই ঘুম আসছে না, চারপাশে ওর কিছু ঠিক লাগছে না, মনে হচ্ছে কেউ যেন ওর ওপর নজর রাখছে। আস্তে আস্তে সৌম্য ঘুমিয়ে পড়ল। মাঝরাতে সৌম্যর ঘুম ভাঙল জানালার ধাক্কার শব্দ। সৌম্য চোখ ঢলতে ঢলতে বাইরের দিকে তাকালো, দেখল হাওয়ার জন্য জানলা খুলে গেছে হয়তো। এই ভেবে সৌম্য আবার শুতে যাবে, ঠিক তখনই ওর চোখ আটকে গেল। বাইরের গাছগুলোর দিকে তাকালো, এত ঝড় হচ্ছে, কিন্তু এই ঝড় হওয়া সত্ত্বেও বাইরের গাছের একটা পাতাও নড়ছে না কেন? ওর বুকের ভেতরটা ধড়াস ধড়াস করে উঠল। ও নিজের চোখেই বিশ্বাস করতে পারছে না। আবার শান্ত আকাশ, এক ফোঁটা মেঘও নেই। সৌম্য কিছুই বুঝতে পারছে না, চুপচাপ স্থির হয়ে বসে রয়েছে। আর এতক্ষণ কী ঘটল সেটা বোঝার চেষ্টা করছে। চারপাশে নিস্তব্ধতা বিরাজ করছে। হঠাৎ সেই নিস্তব্ধতা এবং অন্ধকারটাকে কাটিয়ে সৌম্যর কানে ভেসে এলো এক মেয়েলি কণ্ঠ। সৌম্য আটকে উঠল, কিসের গলা এটা? কে গান গাইছে এত রাতে? সৌম্য প্রচণ্ড ভয় পায়, জ্ঞান হারাবার মতো অবস্থা। গলাটি একটি মেয়ের, যেন সে
খুব কষ্টে আছে, আর সেই জন্যই গান গাইছে। সমু এবার খাট থেকে উঠে পড়ল, আস্তে আস্তে ঘর থেকে বেরোলো। ও নিজেও জানে না কেন ও ঘর থেকে বেরোলো। কোনো এক অলৌকিক শক্তির জন্য সে বাধ্য হলো বেরোতে। ওকে যেন কেউ হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। সমু 3 তলা থেকে সোজা 1 তলায় নেমে এলো। সেই ডান দিকের ঘরটির সামনে এসে দাঁড়ালো। এবার যেন সমুর জ্ঞান ফিরল। ও চারিদিকে তাকিয়ে নিজের অস্তিত্বকে বোঝার চেষ্টা করতে লাগলো। কি হচ্ছে এইসব? আমি এখানে কি করে এলাম? সমু দেখল ও ঠিক সেই ঘরটির একদম সামনে দাঁড়িয়ে আছে, যেই ঘরে এই বাড়ির মালিক ওকে যেতে বারণ করেছিল। সমু প্রচণ্ড ভয় পেয়ে ওই দরজাটি থেকে দূরে সরে দাঁড়ালো। সমু দরদর করে ঘামছে, আবার দৌড়ে নিজের ঘরে ফিরে যাবে এমন সময় আবার সেই মেয়েটির গলার আওয়াজ সমুর কানে এলো। সেই একই মেয়ের কণ্ঠস্বর, যেটা ও একটু আগে শুনেছিল, তার সাথে হালকা করে পিয়ানোর আওয়াজ। সৌম্য ভয়ে ভয়ে ওই ঘরটির দিকে ঘুরে দাঁড়ালো। ওর এবার কোনো সন্দেহ নেই, গলাটি এই ঘর থেকেই আসছে। ও এই ঘরটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ও দেখলো আচমকা ঘরের তালাটা খুলে গেল। সৌম্য সঙ্গে সঙ্গে খেপে উঠল। ওই কণ্ঠটি আরও তীব্র হতে শুরু করলো। সৌম্য ভালোই বুঝতে পারছে ও এই জায়গা থেকে আর যেতে পারবে না, বা ও যদি যাওয়ার চেষ্টা করে কিছু একটা হয়ে যেতে পারে। আর ওর এটাও জানার খুব ইচ্ছা, এই ঘরটিতে কি আছে। আর এই ফাঁকা বাড়ি একটি ঘরে এইরকম মেয়ের গলা আসবেই বা কোথা থেকে? কোনো মেয়েকে কি এখানে বন্ধ করে রাখা হয়েছে? সৌম্য কাঁপতে কাঁপতে দরজার ছিটকিনিটা খুলে ফেলল। আর ঘরের দরজাটা খুলতেই এক উজ্জ্বল সাদা আলোর ওর চোখে এসে পড়ল। ও আলোর জন্য দুহাত দিয়ে চোখ দুটো বন্ধ করে নিল। এবার আস্তে আস্তে চোখ খুলল। দেখলো একটা ছোট্ট অপরিচ্ছন্ন ঘর। পুরো ঘরটি মাকড়সার ঝুলে ঢাকা, আর সামনে একটি বড় বেশ দামি একটি পিয়ানো রাখা। ও পরিষ্কার শুনেছে এই ঘর থেকেই ওই মেয়ের কণ্ঠটি আসছিল। আর ও ঘরে ঢুকতেই গানটি থেমে গেল। সমু চারপাশটা ভালো করে দেখলো কেউ আছে কি না। না, কেউ তো নেই। তাহলে হঠাৎই পিয়ানোর দিকে তাকিয়ে সৌম্যর চোখ কপালে উঠে গেল। সারা ঘরে এত চুল ধুলোয় ঢাকা, কিন্তু পিয়ানোটি যে একটু ধুলো পড়েনি। আর পিয়ানোর রিডগুলো স্পষ্ট হাতের চিহ্ন দেখা যাচ্ছে। সৌম্য পিয়ানোটির দিকে এগোচ্ছে, আর এমন সময় পেছন থেকে আবার একটি মেয়ের কণ্ঠ ভেসে এলো। কে তুমি? কি করছো এখানে? আবার বাপি পাঠিয়েছে তোমায় আমাদের বাড়িতে থাকার জন্য? সৌম্য চমকে উঠল। ওর ঠিক পেছনে জলজান্তে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির পরনে সাদা রঙের পরিষ্কার একটি শাড়ি। চুলগুলো একদম মুখের ওপর এসে পড়েছে, তাই মুখটি দেখা যাচ্ছে না। সৌম্য নিজেকে স্থির রেখে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, কি কে তুমি? মানে আমাদের বাড়িতে এসে তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি কে? সাহস তো মন্দ নয় তোমার। সৌম্য প্রচণ্ড ভয় পেয়ে বলল, দেখো দেখো, আমি ইচ্ছা করে এখানে আসিনি। আমাকে এই বাড়ির মালিক বলেছে এখানে 1 রাত কাটাতে। এই বাড়িটি নাকি ভুতুড়ে, তাই তিনি বাড়িটি বিক্রয় করতে পারছে না। আমি যদি 1 রাত এখানে থাকি তাহলে নাকি প্রমাণ হয়ে যাবে বাড়িটিতে ভূত নেই। কি? আমাকে ভূত বলেছে বাপি? কি করে বলতে পারে এটা? আমার শুধু দেহ মরেছে, আমি তো এখনও জীবিত। ওই মেয়েটির শেষের কথাটা শুনে সৌম্যর গলা বন্ধ হয়ে গেল। সৌম্যর চোখ গেল মেয়েটির পায়ের দিকে। মেয়েটির পা মাটিতে নেই। সৌম্যর হাত পা জমে গেল, গলা দিয়ে কোনো কথা সরল না। সৌম্য তখন বলল, তুমি তো মৃত। তখন মেয়েটি বলল, হ্যাঁ আমি মৃত, মেরে ফেলা হয়েছে আমাকে। কি করে জানো? আমার যখন 4 বছর বয়স তখন আমার মা মারা যান। আমার দেখাশোনা করার জন্য বাবা আবার 2বার বিয়ে করেন, আর কিছুদিন পরে আমার সৎ মায়ের ছেলে হয়। আর তারপরে 10 বছর কেটে যায়। আমার সৎ মা চেয়েছিলেন এই বাড়ি আর বাবার সমস্ত সম্পত্তি ওনার ছেলের হবে। তাই নিয়ে বাবার সঙ্গে সবসময় ঝগড়া লেগেই থাকতো। শেষে বাপি রাজি হয়ে গিয়েছিলেন, কিন্তু তাও আমার সৎ মা চাননি আমি এই বাড়িতে থাকি। তাই উনি পরিকল্পনা করে আমাকে এই ঘরে এনে আমার কাপড়ে আগুন লাগিয়ে আমাকে দরজা বন্ধ করে মেরে ফেলেন। মেয়েটি নিজের মুখ থেকে চুলগুলো সরায়। সৌম্য দেখল মেয়েটির মুখটায়
আগুনে ঝলসে গেছে। সৌম্য আঁতকে উঠল। এখনও মেয়েটির মুখে রক্ত লেগে আছে, আর দেখেই বোঝা যাচ্ছে খুব নৃশংসভাবে খুন করা হয়েছে ওকে। মেয়েটি তখন বলল, আমি কিন্তু ওনাদের ছেড়ে দিইনি, আমাকে অন্যায়ভাবে মেরে ফেলার শাস্তি আমি দিয়েছি। ওদের দুজনকেই মেরে ফেলেছি আমি। আর আজকে বাপিকেও, খুব ভালো বাসতাম বাপিকে, কিন্তু এটা আমার বাড়ি, বাবার কোনো অধিকার ছিল না বেচে দেওয়ার। আর কেউ এই বাড়ির দিকে নজর দিলে আমি তাকেও ছাড়বো না। তুমি এই বাড়িতে এসে অনেক বড় ভুল করেছো, আমি তোমাকেও ছাড়বো না, কিছুতেই না। মেয়েটি সৌম্যর দিকে এগিয়ে এলো। সৌম্য কাঁপতে কাঁপতে পিছুতে লাগলো। সৌম্য বলল, না না, আসবো না, আসবো না, আমার কাছ থেকে সরে যাও তুমি। সৌম্য দেখলো সারা ঘর রক্তে ভরে গেছে, ছাদ দিয়ে টপ টপ করে ঝরে পড়েছে কাঁচা রক্ত। সৌম্য প্রাণপণে ঘরটি থেকে বেরোনোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। মেয়েটি সৌম্যর উপর ঝাঁপিয়ে পড়ল। সৌম্য জ্ঞান হারালো। পরের দিন সৌম্যকে এই ঘরটিতে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। সৌম্য জীবনেও ভুলবে না এই অভিশপ্ত রাতের কথা।